রেখা দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বপ্নে দেখল সেই বুড়ি একটা থালায় কাটা মুন্ডু নিয়ে বসে আছে আর রেখার দিকে তাকিয়ে লালা ফেলছে। খাবে বাচ্চার মাংস? ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন এপিসোডে। আমি জিৎ আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন স্ক্যারি এফএম। আজকের 68 নম্বর এপিসোডে থাকছে দুটি ঘটনা। প্রথম যে ঘটনাটি সেটি একটি বাচ্চা খেকো বুড়িকে নিয়ে, দ্বিতীয় যে ঘটনাটি সেটি একটি দেড়ফুটিয়াকে ঘিরে। আজকে দুটো ঘটনাই বেশ ভয়ের হতে চলেছে, তাই স্কিপ না করে পুরোটা শুনুন, মন দিয়ে শুনুন। আশা করি ভালো লাগবে আর তার থেকেও বেশি ভয় করবে। ঘটনা শুরু করার আগে রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ঘটনা শুনতে শুনতে যাতে ভুলে না যান, এই কারণে এখন থেকে লাইক করে রাখুন। তো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা পাঠিয়েছেন আকাশ চক্রবর্তী দিল্লি থেকে। ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার চিত্তা, আপনার আগের মাস্টারমশাই সিরিজটা শুনে জেঠুর ডায়েরিটা আবার ঘাটছিলাম। ওখানে আরও একটা চিরকুট পেলাম, যেটা জেঠু ওনার গ্রামের এক বড় মশাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটা শোনার পর জেঠু কয়েকদিন নাকি ঠিকমতো ঘুমাতেই পারেননি। আজকের গল্পটা কোনো বীরত্বের নয়, বরং এক আদিম আর পৈশাচিক অভিশাপের। নিচে জেঠুর ডায়েরি সেই বিভৎস বর্ণনা রইল। গ্রামের নাম ছিল নিশিতপুর। নিয়ম ছিল, গ্রামে কারোর বাড়িতে নতুন বাচ্চার জন্ম হলে বাড়ির চৌঘাটে লোহার শিকল আর লঙ্কা পোড়া দিয়ে রাখা হতো। কারণ ওই বাচ্চা খেকো বুড়ি। কেউ বলে ওটা ডাইনি, কেউ বলে ওটা শয়তানের দাসী। ওর কুচকানো চামড়া আর ফোকলা দাঁতের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক আদিম ক্ষুধা। নতুন বউ রেখা প্রথমবার মা হওয়ার খুশিতে আত্মহারা, কিন্তু সেই রাতেই ঘরে ঢুকলো এক কুজো বুড়ি। পরনে ময়লা সাদা থান, হাতে একটা তালের পাখা। রেখা চিনতে পারেনি। বুড়ির ফোকলা দাঁতে হেসে বলল, বৌমা, নাতনিটাকে একবার কোলে নেব, বড্ড মায়া লাগছে। রেখা সরল বিশ্বাসে বাচ্চাটাকে দিয়েছিল। বুড়ি কিছুক্ষণ আদর করে বাচ্চাটাকে রেখার কোলে ফিরিয়ে দিয়ে অন্ধকার বারান্দায় মিলিয়ে গেল। মিনিট পাঁচেক পর দেখা গেল বাচ্চাটার শরীরটা বরফের মতো ঠান্ডা। কোনো নিঃশ্বাস নেই, কোনো কান্না নেই, শুধু বাচ্চার কপালে একটা নীলচে কামড়ের দাগ। এরপর সবাই যখন বুঝে গেল এই বুড়ি কাল, তখন বাড়ি বাড়ি কড়া পাহারা বসানো হলো। কিন্তু বুড়ি এবার রূপ বদলালো। সে এবার সশরীরে আসে না, সে আসে স্বপ্নে। রেখা দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বপ্নে দেখল সেই বুড়ি একটা থালায় কাটা মুন্ডু নিয়ে বসে আছে আর রেখার দিকে তাকিয়ে লালা ফেলছে। খাবে বাচ্চার মাংস? পরদিন সকালে দেখা গেল গর্ভেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। পরপর 3 বার একইভাবে রেখা তার সন্তান হারালো। মাতৃত্বের আনন্দ রেখার কাছে এক বিভীষিকার পরিণত হলো। এরপর 4র্থবার যখন রেখা আবার সন্তান সম্ভবা হলো, ওর শাশুড়ি আর চোখ নিলেন না। তিনি খবর দিলেন বামা তান্ত্রিককে, যিনি নিজেই পিশাচ সিদ্ধ ছিলেন। তান্ত্রিক বাড়ির চারপাশের মানুষের হাড়ের খুঁড়ো দিয়ে গণ্ডি কেটে দিলেন। সেই রাতে উঠানের নিম গাছে হঠাৎ একটা বিকট চিৎকার শোনা গেল। দেখা গেল সেই বুড়ি ডাইনিটা গাছের মগ ডালে বসে নিজের নখ দিয়ে নিজের পেট খুবলে খাচ্ছে আর বলছে, আমায় রক্ত দে, ওই বাচ্চার কাঁচা রক্ত না পেলে পুরো গ্রাম জ্বালিয়ে দেব। তান্ত্রিক বিন্দু মাত্র বিচলিত না হয়ে ওর ঝুলি থেকে একটা কালো কাপড়ে মোড়া পুতুল বের করলেন। পুতুলটার মাথায় একটি জ্যান্ত বিচ্ছুর বিষ ঢেলে দিয়ে বললেন, তোর
ক্ষুধা আজ আমি মেটাবো। তান্ত্রিকের মন্ত্রের চোটে ডাইনি বুড়িটা গাছ থেকে আছড়ে পড়ল। ওর শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। তান্ত্রিক ওর হাতের খড়গ দিয়ে ডাইনির ছায়াটাকে মেঝের সাথে ঘিরে দিলেন। বুড়ির আর্তনাদ যেন কোনো পশুর গোঙানির মতো শোনালো। আর মুহূর্তের মধ্যে ওটা ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। আজকাল আর সেই বুড়িকে দেখা যায় না ঠিকই, কিন্তু নিশীথপুর গ্রামে আজও কোনো বাচ্চার জন্ম হলে বাড়ির বড়রা জানলা দরজা ভালো করে বন্ধ করতে ভোলে না। আজও মাঝরাতে কোনো বাচ্চার কান্নার শব্দ শুনলে গ্রামের মানুষ শিউরে ওঠে। হয়তো সেই ডাইনি শেষ হয়েছে, কিন্তু তারা সেই আদিম ক্ষুধাটা কি আজও বাতাসের সঙ্গে মিশে আছে। ইতি আকাশ। শুনে ফেললাম আজকের প্রথম ঘটনাটি। আজকের 69 নম্বর এপিসোডের অসাধারণ একটি ঘটনা পাঠিয়েছে আমাদেরকে আকাশ। আকাশকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এরপরের যে ঘটনাটি সেটা কিন্তু আরো ভয়ঙ্কর হতে চলেছে। আকাশ আজকে পাঠিয়েছে দুটো ঘটনা। এবার পালা দ্বিতীয় ঘটনার। আমি জিত আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন স্ক্যারি এফএম এর 69 নম্বর এপিসোড। নমস্কার চিত্তা, আশা করি ভালো আছেন। আপনার স্ক্যারি এফএম এর আমি একজন নিয়মিত শ্রোতা। বিশেষ করে আপনার আগের 3টে অডিও সিরিজ আমাকে এতটাই প্রভাবিত করেছে যে আজ আপনাকে এই মেলটা লিখতে বাধ্য হলাম। আমি বর্তমানে দিল্লিতে একটি আইটি সংস্থায় কর্মরত। আমার জেঠু শ্রী জয়ন্ত চক্রবর্তী একজন স্কুল শিক্ষক ছিলেন। 2001 সালে ওনার সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে বদলি হওয়া এবং সেখান থেকে ওনার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি ওনার ডায়েরি থেকে জানতে পারি। ওনার মৃত্যুর আগে উনি আমায় এই ডায়েরিটা দিয়ে গেছিলেন। ঘটনাটা পড়ে আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি চাই আপনার অসামান্য অডিও সিনেমার মাধ্যমে সত্যটা মানুষের কাছে পৌঁছে দিন। জেঠুর ডায়েরিতে সেই পাতাগুলো আমি হুবাহু নিচে তুলে ধরছি। ঘটনাটা শুরু হয়েছিল আমার ওখানে যাওয়ার 11 বছর আগে, 1990 সাল। সুন্দরবনের সেই স্কুলে আমার আগে ছিলেন সুব্রত পাল। উনি চেয়েছিলেন গ্রামের বাচ্চাদের শিক্ষার আলো দেখাতে, কিন্তু স্থানীয় গ্রাম প্রধান, যার পৈশাচিক সাম্রাজ্য চলত অশিক্ষার উপর ভিত্তি করে, সে সেটা মেনে নিতে পারেনি। এক রাতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সুব্রত বাবু ওর মায়ের সাথে ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই কালো গুন্ডা আর তার দলবল ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় মাস্টার মশাইকে, কিন্তু সেই পিশাচদের তৃপ্তি তাতেও মেটেনি। সেই রাতেই প্রধানের দলবল সুব্রত বাবুর কোয়ার্টারে ঢুকে ওর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে, তারপর ওরই শাড়ি দিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে মেরে দেয়। পুলিশ রিপোর্টে এলো আত্মহত্যা। এরপর 2001 সাল আমার সেই অভিশপ্ত গ্রামে বদলি হয়। ঠিক 11 বছর পর 2001 সালে আমি সেই স্কুলে বদলি হয়ে গেলাম। হেডমাস্টার আমায় প্রথম দিনই সাবধান করেছিলেন, বেশি পড়ানোর চেষ্টা করবেন না, নয়তো পালের মতো অবস্থা হবে। আমি ভয় পাইনি, কিন্তু একদিন দিঘির পাড়ে আমার সাথে দেখা হলো এক রহস্যময় সাদা ধুতি ফতুয়া পরা এক ব্যক্তির সাথে। তিনি আমায় অভয় দিলেন, বলছিলেন, আপনি সৎ মানুষ, পড়াশোনা চালিয়ে যান, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার। পরদিন সকালে শুনলাম সুব্রতবাবুর হত্যাকারী সেই কালো গুন্ডার বিভৎস লাশ পাওয়া গেছে সেই বাস স্ট্যান্ডে। ওর হাত দুটো শরীর থেকে এক কোপে আলাদা করে দেওয়া হয়েছিল। সেখানকার গ্রাম প্রধানের আসল ক্ষমতা ছিল সেখানকার দলবল নয়, ছিল কাচ্চা কালুয়া নামক এক পিশাচ এন্টিটির। সে প্রধানের নির্দেশে আমার কোয়ার্টারে ঢুকে বিভীষিকার সৃষ্টি করেছিল। সিলিংয়ের টিকটিকির মতো বাচ্চা একটা কঙ্কাল ছায়া হেঁটে বেড়াতো, যা দেখে আমার রক্ত হিম অবস্থা হয়েছিল। কিন্তু ওই রাতে অজ্ঞাত এক নারী, সম্ভবত সুব্রত পালের স্ত্রী, আমায় পথ দেখান। ওর নির্দেশে আমি রুদ্রনারায়ণ তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক আমায় বলেছিলেন
সুব্রত পালের সেই অজাত সন্তান যাকে গর্বেই মেরে ফেলা হয়েছিল, সে আজ 1.5 ফুটিয়া নামক এক এন্টিটি হয়ে ফিরে এসেছে। তান্ত্রিকের সহায়তায় আমি সেই অপশক্তিকে জাগ্রত করি গ্রামকে পাপমুক্ত করতে। সে রাতটা ছিল প্রচন্ড ভয়ানক। প্রধানের ঘরের চারিদিকে দেওয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছিল। হঠাৎ প্রধান দেখল ওর সিলিং ফ্যানে সুব্রত পালের স্ত্রী ঝুলছে, কিন্তু ফ্যানটা তখন প্রচন্ড স্পিডে ঘুরছে। ওর দীর্ঘ জিপটা দিয়ে সে প্রধানের মুখ চেটে দিচ্ছিল। ঠিক সেই সময় খাটের তলা থেকে বেরিয়ে এলো এক 1.5 ফুটিয়া। তার সারা শরীরে অসংখ্য দাঁত। সে এক ঝটকায় প্রধানের চোখের মনি দুটো উপড়ে ফেলল। প্রধানের আর্তনাদ রাতের অন্ধকারে হারিয়ে গেল। 1.5 ফুটিয়া প্রধানের পেটের ওপর বসে তার চামড়া জ্যান্ত নখ দিয়ে খুবলে খেতে লাগলো। সকালে দেখা গেল ফ্যানের সাথে একটা দলা পাকানো মাংসের স্তূপ চলছে। মুখটা শুধু অবিকৃত ছিল, যাতে লোকে চিনতে পারে যে এটা ওই প্রধান। জিদ্দা যেটা কলকাতায় ফিরে এলেও সারা জীবন ওই অভিজ্ঞতার কথা ভুলতে পারেনি। আজও সুন্দরবনের সেই গ্রামে নাকি মাসান ঠাকুরের পুজো হয়, সেই অতৃপ্ত 1.5 ফুটিয়া আর মাস্টারের পরিবারকে শান্ত রাখতে। আমার বিশ্বাস আপনার মাধ্যমে এই ঘটনাটা একটা সার্থক অডিও সিনেমা হয়ে উঠবে। ইতি আকাশ। এখানে আমি আকাশকে একটা কথা অবশ্যই জানাতে চাইবো যে সব ঘটনাকে আমরা অডিও সিনেমা রূপে তুলে ধরতে পারি না, কারণ অডিও সিনেমার জন্য চাই ভালো স্ক্রিপ্ট, মাল্টিপল ভয়েস, আর যেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। তাই প্রথমেই তোমার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা আমি অডিও সিনেমা রূপে দিতে পারলাম না। এর জন্য সত্যি আমি খুব দুঃখিত। তবে চেষ্টা করব আগামী সময় তোমার এরকম ধরনের কোনো একটি ঘটনা যদি তুমি পাঠাও, আমি চেষ্টা করব সেটিকে স্ক্রিপ্টের একটা রূপ দিতে আর অডিও সিনেমা রূপে দর্শকের কাছে প্রেজেন্ট করতে। কিন্তু আশা করি আজকে যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু অবশ্যই ভালো লাগবে, কারণ আজকে তোমার পাঠানো দুটো ঘটনায় কিন্তু খুবই অসাধারণ দুটো ঘটনা, সত্যি হাড় হিম করা ঘটনা। আজকে প্রথম যে ঘটনাটি শুনলাম সেটি কিন্তু একটি বাচ্চা খেকো বুড়িকে নিয়ে, যেটি সত্যি মানে হাড় হিম করা। যখন আমি নিজে পড়ছিলাম তখন কিন্তু গায়ে কাটা দিচ্ছিল। কিছু ঘটনা নর্মালি শোনা ভালো, সব ঘটনা যদি অডিও সিনেমা রূপে শোনা হয় অনেকটা মজা আসে না। কিছু ঘটনা যেমনভাবে লেখা থাকে ঠিক তেমনভাবে যদি পড়ে শোনানো হয়, বিশেষ করে যেগুলো সত্যি ঘটনা হয়, সেগুলো যদি যেভাবে আমাকে পাঠানো হয় সেইভাবেই যদি আমি পড়ে শোনাই, তাহলে কিন্তু বেশি ভয়ের মনে হয়। কারণ সত্যি ঘটনায় একটা ট্রাস্ট থাকে, সেখানে একটা আলাদাই ভয় থাকে, সেখানে থেকে আলাদা একটা এন্টারটেনমেন্ট থাকে, আলাদা একটা মজা। তো আজকের ঘটনা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই লিখে জানাও। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ঘটনা ভালো লাগলে শেয়ার করো সেসব বন্ধুদের সঙ্গে যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।